ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইইউর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, জানালো ফায়ার সার্ভিস। আর রাজনীতি করবো না, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আদালতে কামাল মজুমদারের কান্না, আওয়ামী লীগ না করার ঘোষণা। 2 মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, আনিসুল ও মামুনকে। এবং কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর ইমরান গ্রেফতার। 133 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সিআইডি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। চলতি বছর ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাসজা লাবিবের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হাসজা লাবিব বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে অর্ধেক। সোমবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় RADP উপস্থাপন করা হয়। এতে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৪৯,০০০ কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। এতে চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২,১৬,০০০ কোটি টাকা। এডিপির মূল আকার ছিল ২,৬৫,০০০ কোটি টাকা। তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থ বছরে ১% কাজ হয়নি ১২১ প্রকল্পে। পালিয়ে যাওয়া একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য বিনষ্ট হয়নি বলেও দাবি তার। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ ও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ। বিবিসি বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার হয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের আস্থা রয়েছে। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। মামলা করতে গিয়ে হয়রানি হয়,
বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, সেই অনলাইনের ব্যবস্থা। রাজনৈতিক দল গঠনে সরকারের পক্ষ থেকে সহায়তার অভিযোগ নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্যায়ের শাস্তি পেতেই হবে। যে মত দল করবে তো বটে, সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচারের কারণে দেশটির সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানের চেষ্টা চলছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো। প্রধান উপদেষ্টার পদকে বাই ডেফিনেশন রাজনৈতিক পদ উল্লেখ করে ভবিষ্যতের রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। যেখানে সব মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোডম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত, এক একদিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে
জুলাই আগস্ট আন্দোলনে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করুক, জামায়াতে ইসলামী তাদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী তাদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে বলেও জানান তিনি। একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সৌদি প্রবাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি রাজুকের বিল্ডিং কোডও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুর মূল সড়কে দাঁড়িয়ে আছে 6 তলা এই ভবন, যার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় রয়েছে বিউটি পার্লার, যার ওপরে রয়েছে আবাসিক হোটেল। সোমবার বেলা 12টায় ভবনটিতে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় প্রতিটি ফ্লোরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। দোতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 3 তলা থেকে গ্লাস ভাঙা 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, তো আমার ভাইগনা দোকানে আছে, ভাইগনা বলতেছে মামা আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন এই পারে আসলাম, দেখলাম যে আগুন মোটামুটি 12টা বাজে। তখন আগুনটা এখানে ধরছে 2 তলায়, পার্লার থেকে মনে সম্ভবত আগুনটা উপরে উঠছে। পরে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিং কোড মানা হয়নি। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলে আসে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। নিহত 4 জনই পুরুষ, তাদের একজন সৌদি প্রবাসী ছিলেন বলে জানায় পুলিশ। আমরা 4টা ডেড বডি উদ্ধার করছি। একজনের পরিচয় পাওয়া গেছে, কারণ তার ছেলে ছিল সাথে, তো ছেলেটাকে আমরা পাইছি। আজকে সকাল 8টায় বাপ এবং ছেলে সহ এখানে আসছিল। ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, বাবাটা মারা গেছে, আর বাকি 3টা ডেড বডির এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ সহ সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় 2টি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 7 জনকে। আলিমুজ্জামান সাফওয়ানের আরও একটি রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও একেএম শহীদুল হককে। এ সময় কাফরুল ও মোহাম্মদপুর থানার আলাদা 2টি হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন, পরে বিচারক তাকে অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, তিনি আর রাজনীতি করবেন না, আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি চান। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আর রাজনীতি করবো না, কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। আদালতে কামাল আহমেদ মজুমদার কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। এ সময় আদালতের নির্দেশনাও তুলে ধরেন তারা। আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান,
অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, AKM শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখাইছে 302-এর মামলা। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। পরে আদালতের নির্দেশে সব আসামিকে কারাগারে পাঠানো হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করে। এখন পর্যন্ত অবৈধভাবে উপার্জিত 100 কোটি টাকার বেশি নিজের ও বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। নিষিদ্ধ জাতের ব্রাহ্মা গরু দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাউবয় উপাধির সঙ্গে কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচনা সমালোচনায় আসেন সাদিক এগ্রো চেয়ারম্যান ইমরান হোসেন। নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, পাচার ও কোটি কোটি টাকার অবৈধ ব্যবসার খবর প্রকাশ্যে আসে তখন। তবে সে সময় কোনো পদক্ষেপ না নিলেও হাসিনা সরকারের পতনের পর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকার মানি লন্ডারির অভিযোগে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে আসছিল সাদিক এগ্রো। এ পর্যন্ত অবৈধভাবে বর্জিত অর্থ ইমরান ও তার প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 121 কোটি 32,15,144 টাকা হস্তান্তর ও স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 14 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 6 আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে প্রায় 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আকাশ কুমার ভৌমিক আতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 14 কোটি 96 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পেলেই অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সন্ধ্যায় তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশনের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ সময় রমজানের তাৎপর্য অনুধাবন করে একটি সুন্দর রাষ্ট্র গঠনের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এই সময় বক্তারা ফাউন্ডেশনের অবদান স্বীকার করে তুরস্কের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্কের কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ আরও অনেকেই। কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পেলে আমরা গাছের উপরেটাও খাই, তলাটাও কুড়াই। এটা দুর্ভাগ্যজনক। পৃথিবীর বহু দেশে এই কালচার নাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রমজানের যে তাৎপর্য, এটা আমরা গ্রহণ করি। একটা সুন্দর সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। পরিবেশগত ক্ষতি রোধে আইন প্রয়োগ বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সোমবার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দ্য রোল অফ জাজেস ফর সাস্টেইনেবল ফিউচার শীর্ষক এক পরিবেশ বিষয়ক সেমিনারে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিবেশগত ধ্বংসের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করবে এমন আইন করার প্রক্রিয়া চলছে। এ সময় ব্রাজিলের বিচারপতি অ্যান্টনিও হারমান বেঞ্জামিন পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী আইন আরও শক্তিশালী করার উপর জোর দেন। আমরা এখানে পরিবেশগত অবক্ষয়ের ক্রমবর্ধমান সংকটের কেবল দর্শক হিসেবে নয়, বরং ন্যায় বিচারের প্রহরী হিসেবে জড়ো হয়েছি। পরিবেশগত ধ্বংসের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে এমন আইনশাস্ত্র গঠনের ভারী দায়িত্ব বহন করছি।
বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে ও ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রাইমারি হাই স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান সকল কোটা বিলোপ সহ রেলওয়ের চাকরিতে বিদ্যমান পোষ্য কোটা বাতিলের দাবি জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা ও শহীদ পরিবারকে এককালীন 1 কোটি টাকা এবং আহতদের 50 লাখ টাকা সহায়তা দেওয়ার দাবি জানান। এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে। আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয়, বরং এটা তাদেরকে আরও অসম্মানিত করা। এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে, তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি। রমজানের দ্বিতীয় দিনে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে কেনাকাটা। যানজট আর ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে রোজার শুরুর দিনগুলো বেছে নিচ্ছেন অনেকেই। গরমের কথা ভেবে এবার হালকা রঙের আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। পোশাকে নতুনত্বের পাশাপাশি দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন লামিয়া আদিত্য। ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই কেনাকাটার ধুম। তাই ঈদকে সামনে রেখে পছন্দের পোশাক কিনতে রোজার দ্বিতীয় দিন থেকেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন বিপণী বিতানগুলোতে। শুরু করেছেন ঈদের কেনাকাটা। নারী, পুরুষ ও ছোটদের জন্য বিভিন্ন রং ও ডিজাইনের কালেকশন রয়েছে শপিং মলগুলোতে। গরমের সময় হওয়ায় এবারের ঈদ কেনাকাটায় ক্রেতাদের পছন্দ ছিমছাম হালকা রঙের আরামদায়ক পোশাক। গরমকে মাথায় রেখে কেনাকাটা, বিকজ হচ্ছে যে বেবিদের জন্য ট্রাই করছি যত হালকা কাপড়টা নেওয়া যায়, ওরা ক্যারি করতে পারে সারাটা দিন। আর হচ্ছে নিজেদের বেলা সেমটা ট্রাই করছি। গরমের মধ্যে আর কি আমার একটু লাইট টাইপের কালার ভালো লাগে, কটনটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। গতবারের তুলনায় এবারের কালেকশনে নতুনত্ব থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পছন্দের পোশাকের মূল্য নিয়ে কেউ প্রকাশ করছেন অসন্তুষ্টি, কেউ আবার দিচ্ছেন ভিন্ন মত। অন্যান্য বারের থেকে এবার দাম অনেক বেশি, কিন্তু ডিজাইন সুন্দরী। দাম অনুযায়ী ঠিক আছে, সবসময় টাইমে আছে না যে ঈদ অনুযায়ী অনেক বেশি বা কম, এরকম কিছু না। সবসময় যেরকম কেনা হয় আর কি ওরকমই দেখছি। দাম যাই হোক, গুণগত মানের পোশাককে প্রাধান্য দিয়ে কেনাকাটা চলছে পুরোদমে। বিক্রেতারা বলছেন দ্বিতীয় দিন হিসেবে গতবারের তুলনায় এবারের ক্রেতা সমাগম বেশি। এর বছরের তুলনায় আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিনই আমাদের মানুষ আসতেছে, আমাদের নতুন প্রোডাক্ট আসতেছে, সব কিছুই তারা কিনে নিয়ে যাচ্ছে আর কি। ভালোই, খারাপ না, ওভারঅল ভালো। ঈদ আয়োজনে নেই কোনো কমতি। রমজান শেষ হতে হতে কেনাকাটা আরও জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। লামিয়া আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।